নাগরিকদের অধিকার রক্ষার জন্য নাকি আসছে তারা? নাগরিকদের অধিকার কি অধিকার রক্ষা করবে তারা? এখন এখানে ট্রান্সজেন্ডারের সাথে যারা আন্দোলন করতেছে, নারীবাদী যারা, যারা ইসলাম বিরোধী যারা, তাদেরকে প্রমোট করার জন্য, তাদের অধিকার সংরক্ষণ করার জন্য আসতেছে, মুসলমানদের জন্য নয়। আমরা ইসলামপন্থীরা তো দূরের কথা, যারা সেকুলার তারা পর্যন্ত বলছে আমাদের জাতীয় সরকার দরকার। এখন বলা হচ্ছে পিআর সিস্টেম দরকার। অর্থাৎ সবাই কিন্তু চাচ্ছে যে না, একটা সমন্বিত ব্যবস্থাপনা থাকবে যেখানে পরস্পরের প্রতি বিদ্বেষ থাকবে না। সবার দেশ হবে বাংলাদেশ, সবার চিন্তা থাকবে বাংলাদেশ কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক না। আমরা পুরানো সিস্টেমের নতুন প্লেয়ার হতে চাই না, আমরা সিস্টেমটাকে পরিবর্তন করতে চাই। তো এটা কিন্তু গণমানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে সিস্টেমটাই পরিবর্তন করা হোক। 53 বছর ধরে আমরা যে বাংলাদেশ দেখে আসছি, যে নীতি অনুযায়ী চলছে, এই নীতিরই পরিবর্তন হোক। শুধু নেতা পরিবর্তনের কোনো লাভ নেই, আবার যা তাই চলে আসবে। যেই ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসবে। আমরা যারা ভোট দিচ্ছি আমাদের যোগ্যতা কতটুকু? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, জুলাই গণ অভ্যুত্থান 2024 1-2 করে করে আজকে আমরা 1 বছরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। হয়তোবা আর কয়েকটা দিন পার হলেই এর 1 বছর পূর্ণ হবে। যে উদ্দেশ্য নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে, নাকি শুধু কতক ব্যক্তির পরিবর্তন হয়েছে, নিয়ম কানুন এবং দেশের সমস্ত কিছু আগের মতোই আছে? জানাবেন আপনার মন্তব্য। সে নিয়ে আমাদের আজকের সময়ের সংলাপ। প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফিরে দেখা জুলাই গণ অভ্যুত্থান, কি পেলাম কি চেয়েছিলাম। আমাদের আজকের অতিথি আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয় ডক্টর সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। আমরা প্রথমে আমাদের দুইজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে এবং ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা ওনাদের ব্যস্ততার ফাঁকে আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন সময়ের সংলাপ। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, কি চেয়েছিলাম কি পেলাম। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ এবং আপনার ব্যক্তিগত অভিমত জানাবেন। আপনি কি উদ্দেশ্যে এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন এবং এই দেশকে আপনি কীরকম পরিবর্তন চেয়েছিলেন, তার কতটুকু আপনি পেয়েছেন। অবশ্যই এগুলি মন্তব্যে জানাবেন। সে সঙ্গে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন, আর অবশ্যই অধিকারে শেয়ার করবেন। আমরা শুরুতেই যে বিষয়টি জানতে চাইব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব স্যারের কাছে, সেটা হচ্ছে যে মূলত জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, আমরা মৌলিক কতক উদ্দেশ্য নিয়ে সেটা শুরু করেছিলাম, কিংবা বাংলাদেশের মানুষ সেটা শুরু করেছিল। সেই উদ্দেশ্যগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন, কিংবা আর কত কত স্থানে পরিবর্তন প্রয়োজন ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আত-তাহরিক টিভিকে আজকের এই চমৎকার আয়োজন করার জন্য। প্রথম যে প্রশ্নটি করা হয়েছে যে জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি যুগান্তকারী ঘটনা, যার মাধ্যম দিয়ে বাংলাদেশের নতুন একটা ইতিহাসের সূচনা ঘটেছিল। বাংলাদেশ 2.0 অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশের একটা সূচনা আমরা সেই দিন কামনা করেছিলাম, বা সেই দিন সকলের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই জুলাই 2024 অতিক্রম করে আমরা এখন জুলাই 2025 অতিক্রম করতে যাচ্ছি, অর্থাৎ একটা বছর শেষ হয়ে গেছে। এই যে একটা বছর দীর্ঘ পথ আমরা পাড়ি দিলাম, আমরা যে প্রত্যাশা নিয়ে শুরু করেছিলাম গত বছরের জুলাই বা আগস্ট মাস, সেই প্রত্যাশা আসলে আমরা কতদূর পৌঁছতে পেরেছি সেটা নিয়ে আজকের আমাদের আত্মসমালোচনা। তো আমরা প্রথমে যেটা বলবো আর কি, অবশ্যই এর মধ্যে আমাদের প্রাপ্তির জায়গা অনেকটা আছে। প্রাপ্তির জায়গা এদিক থেকে যে বিগত 16 বছর বা রাজনৈতিক যে একটা চাপের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের বহু মানুষের এমন ছিল যাদের কথা বলার সুযোগ ছিল না, যাদের দেখা যাচ্ছে যে সরকার বিরোধী কোনো আলাপ আসলেই তাদের উপর একটা আক্রমণের একটা আশঙ্কা ছিল। সার্বিকভাবে একটা অবরুদ্ধ পরিবেশ ছিল। যদিও সেখানে কিছু অর্থনৈতিক উন্নয়ন ঘটছিল, দেশে একটা অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল, কিন্তু মানুষের যে সার্বিক চাহিদা, সেই চাহিদা পূরণের জায়গাগুলো অনেকগুলো ঘাটতি ছিল। সবচেয়ে বড় ঘাটতি ছিল সেটা হচ্ছে আমাদের কথা বলার অধিকার ছিল না, স্বাধীনতার ঘাটতি ছিল। হ্যাঁ, যথেষ্ট ঘাটতি ছিল। আমরা আমাদের স্বাধীন মতো চিন্তাধারাগুলো প্রকাশ করতে পারছিলাম না। এটাই আমাদের সবচেয়ে বড় একটা বাধা ছিল। সেই জায়গা থেকে আমাদের ছাত্ররা, তারা যখন কোটা আন্দোলন শুরু করলো,
সেই আন্দোলনটা ধীরে ধীরে গণমানুষের আন্দোলনে পরিণত হলো। ফলে এটা শুধুমাত্র অভ্যুত্থান না, এটা একটা গণ অভ্যুত্থান বলা যেতে পারে, যদিও গণ অভ্যুত্থানের সাবজেক্টগুলো বা শব্দগুলো হচ্ছে রাজনৈতিক শব্দ। তো এটাকে বিভিন্নভাবে মার্কিং করা হয়। যেমন অভ্যুত্থান বললে বলা হয় যে কোনো একটা রাজনৈতিক দলের অভ্যুত্থান হতে পারে বা সামরিক বাহিনীর অভ্যুত্থান হতে পারে। এটা ছিল গণ অভ্যুত্থান বলতে মানে সমাজের সমস্ত অংশ এখানে যুক্ত ছিল। তো সেই কারণে এটা নিঃসন্দেহে বাংলাদেশের পট পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল এবং সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। তো কিছু জায়গায় উন্নতি হয়েছে, যেমন আমরা এখন কথা বলতে পারছি, বিশেষ করে ইসলামী যে সম্মেলনগুলো আমরা করতাম এর আগে বহু ধরনের অনুমতি নেওয়া লাগতো, এগুলো এখন কিছুই নেওয়া লাগে না আলহামদুলিল্লাহ। সেই পরিবেশ এখন তৈরি হয়েছে। আমরা কোনো কথা বলতে গেলে খুব বেশি যে ভয়ভীতি নিয়ে কথা বলছি সেরকম না, অর্থাৎ অনেকটা স্বাধীনতা নিয়ে আমরা যে কোনো বিষয়ে আলাপ করার সুযোগটা পাচ্ছি। এর আগে যে গুম খুনের একটা পরিবেশ ছিল, ইসলামী জঙ্গিবাদ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করা ছিল, হ্যাঁ, সেই সমস্ত জায়গাগুলো থেকে অন্তত যারা ইসলামপন্থী বর্তমানে আমরা আছি বাংলাদেশে, তাদের ক্ষেত্রে যথেষ্ট আমরা মনে করছি যে পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। কিন্তু যেই জায়গাগুলো আসলে বাংলাদেশের প্রত্যাশা ছিল যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, এমন একটা বাংলাদেশ যেখানে মানুষ পরস্পরের অধিকার খুঁজে পাবে, বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো দুর্নীতিতে নষ্ট হয়ে গেছে সেগুলো আবার আমরা বোধহয় একটা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে সেখানে অনেক কিছু ফেরত নিয়ে আসতে পারবো। কিন্তু সেই জায়গাটা আমরা দেখছি যে সুশাসনের জায়গা বা দুর্নীতি দূর করা জায়গা, এই জায়গাতে নতুন বাংলাদেশের যারা দায়িত্বশীল কর্ণধার হয়েছেন তারা মোটেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বা আনতে পারেন নাই। বরং দেখা যাচ্ছে আগের যে রাজনৈতিক সিস্টেম আমরা দেখে আসছি বিগত 53 বছর, একে অপরের উপর জুলুম করা, সেই জুলুমবাজি শাসন এখনো রয়ে গেছে। এখনো দেখা যাচ্ছে সেই ঢালাও মামলা কিন্তু দেওয়া হচ্ছে। জি না, অবশ্যই আমরা বলতে পারি যে যারা দায়ী ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, তাদের অবশ্যই যথাযোগ্য শাস্তি হওয়া উচিত। কিন্তু যেভাবে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে, এটা ওই গত সরকারেরই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, পুনরাবৃত্তি হচ্ছে। বিচার ব্যবস্থায় আসলে যে খুব উন্নয়ন হয়েছে আমার মনে হয় না যে কেউ বলবেন যে বিচার ব্যবস্থায় খুব বেশি উন্নয়ন হয়েছে। সেখানেও দেখা যাচ্ছে হয়তো কিছু মানুষ যারা সুবিধাভোগী বা বর্তমান গণ অভ্যুত্থান থেকে যারা সুবিধা নিচ্ছেন তাদের হয়তো কিছু লাভ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেখানে যারা অবিচারের মধ্যে ছিলেন তারা অবিচারের মধ্যেই এখনো ডুবে আছেন, তারা সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। দুর্নীতি জায়গায় যদি আমরা কথা বলি, নিঃসন্দেহে বাংলাদেশে দুর্নীতি জায়গায় কোনো উন্নতি হয়নি। যেভাবে দুর্নীতি আগে চলছিল ঠিক সেভাবেই চলছে, বরং কিছু ক্ষেত্রে আরো বেশি চলছে বলে আমরা সংবাদ পাচ্ছি। তো দুর্নীতি জায়গায় আসলে তেমন কোনো উন্নয়ন হয়নি। এই জায়গাগুলো নিয়ে আমাদের একটা চরম হতাশা এখনো আছে। আর সবচেয়ে বড় আমরা যে জিনিসটা কামনা করছিলাম যে নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই প্রত্যাশা কিন্তু আমাদের ইসলামপন্থী যারা ছিলেন তাদের একটা বিরাট একটা প্রত্যাশা ছিল। বা এই বাংলাদেশে 90% মানুষ কিন্তু এখনো পর্যন্ত, যদিও সেকুলার পরিবেশ, কিন্তু মানুষ কিন্তু চায় এখানে ইসলামী শরিয়া আসুক, এখানে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হোক। তো সেই জায়গাতে আমরা তেমন কোনোই অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো সার্বিকভাবে আমাদের কিছু প্রত্যাশা পূরণ হয়েছে, তবে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা মনে হয় না যে সারা বাংলাদেশের কোনো মানুষ এখনো পর্যন্ত আমরা স্যাটিসফাইড এই বিষয়ে। শিক্ষা সংস্কার নিয়েও কোনো কাজ হয়নি, শিক্ষা সংস্কার নিয়েও যে কাজটা হওয়া দরকার ছিল সেটুকু হয়নি। সামান্য কিছু বিষয়ে সংস্কার আসছে, কিন্তু সেটা নিঃসন্দেহে প্রত্যাশা মাফিক না। ওভারঅল আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে চেতনার উন্মেষ ঘটা দরকার ছিল, আদর্শিক জায়গায় যে উন্নয়ন ঘটা দরকার ছিল, সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত যথেষ্ট পিছিয়ে আছি, বা সেই জায়গায় আমরা এখনো আশার আলো খুব দেখতে পাচ্ছি, এটা বলার এখন সুযোগ হয়নি। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে হয়তোবা হাতে গোনা কয়েকটা সংস্কার কিংবা হাতে গোনা কিছু পরিবর্তন এসেছে, কিন্তু আসলেই মৌলিকভাবে যে জিনিসগুলো পরিবর্তন করা প্রয়োজন ওই জায়গাগুলো এখনো ঘাটতি থেকে গেছে। এরপর আমরা জানতে চাইব মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয়ের কাছে যে আমরা জুলাই গণঅভ্যুত্থান যেটা দেখলাম, সেখানে মূল আদর্শের যে জায়গাটা, সেখানে মূল কোন হিসেবে কাজ করেছিল? গণতন্ত্র, ন্যায় বিচার, নাকি আপনার শাসন ব্যবস্থা? মূল উদ্দেশ্য ছিল কোনটার পরিবর্তন করা? আপনি কি মনে করছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তো আমরা আসলে দেখেছি বিগত 15.5 বছর বাংলাদেশে যেভাবে অন্যায় যে জুলুম নির্যাতন হয়েছে, যেভাবে অন্যায় বিচার করা হয়েছে, নির্দোষ নিরপরাধ মানুষের উপর যেরকম অত্যাচার নির্যাতন চলেছে, এই যে বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা, যেটা আমরা গত সরকারের আমলে 15.5 বছর বাংলাদেশের মানুষ যেভাবে দেখেছে, সবার মধ্যে একটা মনের চাওয়া ছিল যে এই অন্যায় বিচার থেকে, জুলুম নির্যাতন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আচ্ছা,
মানে শুরুটা হয় ছাত্র আন্দোলন দিয়ে, একটা দাবিকে কেন্দ্র করে। জি আর সেই দাবিটা ছিল একটা যৌক্তিক দাবি। দাবিটা কি ছিল? শিক্ষার্থী যারা পড়াশোনা করে যারা কর্মজীবনে যাবে সেই ক্ষেত্রে একটা অব্লিগেশন, যে এখানে একটা বৈষম্য হচ্ছিল, সেটা কি ছিল? কোটার ভিত্তিক চাকরি হতো, মেধার মূল্যায়ন না হয়ে কোটার ভিত্তিতে যে চাকরির যে ব্যবস্থাটা ছিল, এবং সেখানে 56%, যেখানে 1 নম্বর 2 নম্বর ক্যাডারে শতকরা 56% শুধু কোটার ভিত্তিতে হয়ে যাবে। তাহলে এই যে মেধাবী মুখগুলো তারা যাবে কোথায়? তাদের চাকরি কিভাবে হবে? এই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে কিন্তু শুরু হয়, এবং 1918 সালে হাইকোর্টের একটা রায় ছিল সেটা বাতিল করার জন্য। সেটা 2024 সালের 5 জুন এই রায়টা সুপ্রিম কোর্টে এসে পূর্বের রায়টা বহাল রাখে। এটা থেকে কিন্তু আন্দোলন শুরু হয়। ছাত্ররা প্রথমত আন্দোলন শুরু করে, এবং ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য যেই ধরনের ভূমিকা তৎকালীন সরকার নিয়েছে ন্যাক্কারজনকভাবে, এইটা তখন পর্যায়ক্রমে গণদাবিতে পরিণত হয়ে যায়, গণবিদ্রোহ, যেটা গণ অভ্যুত্থান বলছি আমরা, যেখানে ছাত্র জনতা, পেশাজীবী, সর্বশ্রেণী পেশার মানুষ তখন এখানে চলে আসে। তখন মূলত চেতনাটা আসছে কোত্থেকে? অন্যায় বিচারের বিরুদ্ধে, ন্যায় বিচার। আর ন্যায় বিচার কখন হয়? যখন মানে সুশাসন না থাকে, দেশে সুশাসন না থাকলে অন্যায় বিচার হয়। কারণ দলীয় সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা দলীয় ভাবে বিচার বিভাগটাকে পরিচালনা করেন। যেমন আমরা খুবই সম্প্রতি দেখতে পেয়েছি, আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মনে হয় কোনো প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হলো। এটা কতটা লজ্জাজনক, কতটা মানে কি বলবো, আমাদের জাতি হিসাবে মানে মুখ দেখানোর কোনো জায়গা থাকে না। একজন প্রধান বিচারপতি, যার হাতে মানুষ অন্যায়ের একটা রেমিডি পাবে, একটা ন্যায় বিচার পাবে, সেই জায়গা থেকে একদম কি পয়েন্টে বসে থেকে, সর্বোচ্চ জায়গায় বসে থেকে তিনি যে পরিমাণ দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, আজকে বাধ্য হয়েছে তাকে গ্রেফতার করতে। তার কলমের খোঁচায় বহু মানুষের ফাঁসি হয়েছে, আজকে তিনি কিন্তু কাঠগড়ায়। এ থেকে প্রমাণিত হচ্ছে যে কি পরিমাণ অন্যায় বিচার আমাদের দেশে পরিচালিত হচ্ছিল। তো এই অন্যায় বিচার থেকে ন্যায় বিচার যেন দেশে আসে এবং সুশাসন যেন ফিরে আসে, এই জন্য মূলত আন্দোলনটা শুরু হয়েছে। আর এই আন্দোলনটা পরবর্তীতে রূপ নেয়, পারিপার্শ্বিক সব দাবি একসঙ্গে জড়ো হয়। কারণ বিগত মানে 15.5 বছর বা 16 বছর, একটু আগে ডক্টর সাকিব সাহেব যেটা বললেন, যে আসলে সেই আমলে মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারতাম না। ইসলামপন্থী যারা, তাদের তো খুব খারাপ অবস্থা ছিল, যে কেউ কিছু হলে জঙ্গি তকমা একটা লাগিয়ে দেবে। ইসলামে কথা বলতে, কোনো অনুষ্ঠান করতে গেলে সব মিলিয়ে যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, সেটা থেকে মুক্তি চেয়েছিল দেশের মানুষ। সেই মুক্তির চেতনাই মূলত এটা গণবিদ্রোহের রূপ লাভ করেছে। তার মানে আমরা বলতে পারি যে এটা গণতন্ত্র কিংবা অন্য কোনো কিছু নয়, মোটের ওপর সবাই দুর্নীতিগ্রস্ত থেকে বেরিয়ে আসতে চেয়েছিল এবং ন্যায় বিচার চেয়েছিল, এবং যেন সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে সবাই এই জায়গাটাই এসেছিল আর কি। মূলত গণতন্ত্রের পরিবর্তন এটা তো কোনো রাজনৈতিক ইস্যু আসলে ছিল না আগে, এটা ছিল আসলে ন্যায় বিচারের জন্য। মানে অন্যায় বিচার হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে, দেশে সুশাসন নেই, সেই জন্য দেশের জনগণ, ছাত্র জনতা সবারই সম্মিলিত একটা দাবি ছিল, গণদাবিতে পরিণত হয়েছিল যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়। এখানে কোটাটোটা কিছু নয়, মূলত মেধার ভিত্তিতেই যেন সকলে তার ন্যায্য অধিকারটা পেতে পারে, ন্যায্য অধিকার পায়, বৈষম্যহীন একটা সমাজ যেন উপহার পায়। এই চেতনা থেকে মূলত এই আন্দোলন রূপ নেয় এটা। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা আরও একটু জানতে চাইবো ডক্টর সাকিব স্যারের কাছে, সেটা হচ্ছে যে আমরা ন্যায় বিচারের কথা শুনি, আমরা শাসন ব্যবস্থার কথা বলি আমরা এ নিয়ে, এবং এখনও কিন্তু আপনার মানে ভয়হীনভাবে কোনো বিচারক রায় দিবেন কিংবা কোনো বিচারক কোনো কথা বলবেন অথবা তার সিদ্ধান্ত জানিয়ে দিবেন, ওই জায়গায় কিন্তু আমাদের এখনও একটা ভয় থেকে গেছে। এখন কি সরকারের অন্যতম একটা কাজ এইটা ছিল না যে তিনি বিচার ব্যবস্থায় পরিবর্তন আনবেন এবং শাসন ব্যবস্থায় শোষণ প্রতিষ্ঠা করবেন? আপনি কি মনে করছেন? অবশ্যই সে জায়গাতে আমরা তো বললাম একটা দুর্বলতা রয়ে গেছে, যে সে জায়গায় আসলে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি। বিশেষ করে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, মৌলিক যে খাতগুলো, এগুলোতে তেমন কোনো পরিবর্তন আসেনি। কার আমি রায় দিচ্ছি, কার পক্ষে রায় দিচ্ছি, কাকে জামিন দিচ্ছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা এখনও রেখে দিয়েছেন। অর্থাৎ বিচারের দৃষ্টিভঙ্গি একরকম আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরেক রকম। তারা এখনও সেই রাজনৈতিক সে দৃষ্টিভঙ্গিটাই বজায় রেখেছেন।
পূর্ব যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল সেটা হয়তো বিপরীত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কিন্তু সেটা রয়ে গেছে। জি, ফলশ্রুতিতে আমরা দেখছি যে বলা হচ্ছে যে জুলাই কেন্দ্রিক যে মামলাগুলো হয়েছিল সেই মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কোনো জামিন নেই। জি, কথাগুলো এইভাবে কেন বলা হচ্ছে? এটাও তো মানবাধিকার লঙ্ঘন। যার যে অপরাধ, সে অপরাধ অনুযায়ী শাস্তি পাবে, সেই বিচারের সম্মুখীন হবে। বিচারের দৃষ্টিভঙ্গি হবে একদম বিচারিক সিস্টেমে। জি, কেন এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আসছে? তার মানে আগের জায়গাটা পরিবর্তন হয়নি, এবং তারাও, বিচারকরাও কিন্তু ভয় পাচ্ছে যদি আমরা এভাবে জামিন দেই বা এরকম এমন রায় দেই যেটা হয়তো বা বর্তমানে যারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমার হয়তো চাকরি থাকবে না। তার মানে এখনো পর্যন্ত বিচারকদের সেই স্বাধীনতা আমরা কিন্তু দেখছি না, যেটা কিন্তু পাকিস্তানের মতো একটা ভঙ্গুর দেশ, তারা কিন্তু সেই মেরুদণ্ড নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন বিচারকরা, কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের দেশে এখনও প্রতিষ্ঠা করতে পারি নাই। তারপরে নিঃসন্দেহে এখনও আমাদের ব্যর্থতার জায়গাটা রয়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে আমরা মূলত যেই উদ্দেশ্য নিয়ে এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম তার আংশিক বাস্তবায়ন হয়েছে, এবং মূল যে জায়গাগুলো সে জায়গায় এখনও ঘাটতি থেকে গেছে। আমরা এখন এসে দাবি করতে পারি এটা যে অবশ্যই আমাদের এই মৌলিক জায়গাগুলো পরিবর্তন করে যেন দেশের মানুষের চাহিদা এবং এর সমাজকে এবং সংস্কৃতিকে সামনে রেখে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, এবং যেন বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ না হয়, এবং এইখানে বিচারকরা যেন স্বাধীনভাবে এবং ন্যায়সঙ্গত উপায়ে বিচার কার্য সম্পাদন করতে পারেন। আমরা সেই দোয়া করব। দর্শক মণ্ডলী, অবশ্যই আপনি দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে যে আমরা পরিবর্তনের অনেক রূপ দেখছি এবং অনেক কথাবার্তা আমরা শুনছি। মূলত আমাদের রাষ্ট্র কিন্তু আগের নিয়মে চলছে, আমরা এতটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম। এই জায়গাতে এসে আমাদের পরিবর্তনটা আসলে দরকার কোথায়, নেতায় নাকি নীতিতে? আমরা কোনটা অনুসরণ করতে পারি বা কোনটা আমলে নিতে পারি? অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আর নেতার পরিবর্তনটা তো হয়ই, কারণ আমাদের যে রাজনৈতিক সিস্টেম সেখানে 5 বছর পর পরই নেতার পরিবর্তন হয়। নেতার পরিবর্তন দিয়ে কি দেশের কোনো উন্নতি হচ্ছে না। তাহলে আমাদের যেটা চাওয়া আসলে বাস্তবে মৌলিকভাবে পরিবর্তন করতে গেলে নীতির পরিবর্তনের প্রয়োজন। আমরা নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তনে বিশ্বাসী। এজন্য যে নীতিটা কি, আসলে আমরা কোন নীতিতে রাষ্ট্র পরিচালনা করছি। আমরা যারা ইসলামী খেলাফতের কথা বলতেছি, আমাদের নীতি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। সেই নীতির আলোকে যদি রাষ্ট্র পরিচালনা হয়, বিচার ব্যবস্থা সেভাবে ঢেলে সাজানো হয়, বা অপরাধীর শাস্তি যদি নির্ধারণ করা হয় এবং বাস্তবায়ন করা হয়, তাহলে দেশে তো এমনিতে শান্তি চলে আসবে। আমরা তো নীতি তৈরি করছি নিজেরা, আইন তৈরি করছি আমরা, কিন্তু আসলে ইসলাম যে মুসলমানদের জন্য তো আইন তৈরি করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন আমাদেরকে, তো সেই আইনটা বাস্তবায়ন করাটা প্রয়োজন। ইসলামী খেলাফতে যারা আসবে খলিফা হবেন, তারা কিন্তু আইন প্রণয়নকারী নয়, তারা হবেন আইন বাস্তবায়নকারী। কারণ মুসলমানদের জন্য একটা মৌলিক বিষয় আমাদের মনে রাখতে হবে যে ইসলামী খেলাফতটা কি। ইসলামী খেলাফতটা আমরা কেন চাচ্ছি? যে মূলত সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের আলোকে কী করতে হবে? সৃষ্টিকে পরিচালনা করতে হবে। তো বিধান তো আমাদের আছে, নীতি আমাদের আছে, সেই নীতিটা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা যে নেতার পরিবর্তন নয়, আমরা যে গণতন্ত্রের দিকে যেটা হাঁটছি বা যাকে আমরা পুঁজি করে চলছি, এইটাকে পরিবর্তন করা প্রয়োজন। কোনোদিনও একটা আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয় যদি নীতির পরিবর্তন না করি। আচ্ছা, শুধু নেতার পরিবর্তন দিয়ে এই পথে, যেহেতু আমাদের সিস্টেমটা একটা পচা, হ্যাঁ, আমাদের আইন বিধান সবই হচ্ছে নিজেদের তৈরি করা, এবং সব পশ্চিমাদের কাছ থেকে ধার করা। তো এইগুলো দিয়ে, এই নীতি দিয়ে, এই আইন দিয়ে, এই বিচার ব্যবস্থা দিয়ে আমরা কীভাবে সুশাসন কামনা করতে পারবো, কীভাবে একটা সুন্দর রাষ্ট্র কীভাবে কামনা করতে পারবো, এটা বাস্তবায়ন হয়তো সম্ভব নয়। এই জন্য আমরা নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন যদি হয় তাহলে ইনশাআল্লাহ এদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ, এবং ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র উপহার পাবে এর মাধ্যমে। কাজে নীতির পরিবর্তনটাকে মূল্যায়ন করতে হবে, বেশি নেতার নয়। আচ্ছা, আমরা এখানে আর একটা প্রশ্ন করতে যাবো, সেটা হচ্ছে যে স্যার বলছিলেন নীতির পরিবর্তনের কথা। তো বাংলাদেশে প্রেক্ষাপট অনুযায়ী এখন তো একটা রীতি প্রচলিত আছেই যে সরকারি দল একটা হবে এবং সেখান দিয়ে গণতন্ত্রের মধ্য দিয়ে গিয়ে তার অধিকার আদায় করার চেষ্টা করবে। তো এখন বাংলাদেশের সমাজ অনুযায়ী কি মানে এই রীতি বাদ দিয়ে নতুন আর একটা রীতি এনে এবং ইসলামের যে নিয়মকানুনগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব কিনা, আপনি কি মনে করছেন? আসলে জুলাই 2024-এ যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের একটা ভাবমূর্তি কিন্তু এভাবে গড়ে উঠেছিল যে আমরা চাই নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন। নীতির পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। এমনকি আমাদের বর্তমানে যে একজন মানে এনসিপি অর্থাৎ নাহিদ ইসলাম অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে একজন নায়ক যাকে বলা হয় আর কি,
তার বক্তব্য ছিল এটাই যে আমরা পুরানো সিস্টেমে নতুন প্লেয়ার হতে চাই না, আমরা সিস্টেমটাকে পরিবর্তন করতে চাই। তো এটা কিন্তু গণমানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে সিস্টেমটাই পরিবর্তন করা হোক। 53 বছর ধরে আমরা যে বাংলাদেশ দেখে আসছি, যে নীতি অনুযায়ী চলছে, এই নীতিরই পরিবর্তন হোক। শুধু নেতা পরিবর্তনের কোনো লাভ নেই, আবার যা তাই চলে আসবে। যেই ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসবে, কারণ সিস্টেমটা এরকমই। তো সেক্ষেত্রে আমরা বারবার এই কথাই বলছি যে নীতির পরিবর্তন, এটা ইসলামের কথা। আমরা যারা বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, আমরা মূলত নীতির পরিবর্তনটা চাই। নেতার পরিবর্তন হয়ে বিশেষ কোনো লাভ নেই। নেতা যতই ভালো হোক না কেন, নীতি যদি পচা থাকে, ওই নেতাও ওই নীতির কাছে আবদ্ধ হয়ে দুঃশাসনের পথেই হাঁটবেন, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে যে প্রশ্নটা করা হয়েছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমাদের এটা সবার মাথায় গেঁথে নেওয়া উচিত যে আমরা নীতির পরিবর্তনটা চাই, সিস্টেমের পরিবর্তনটা চাই। নেতার পরিবর্তনটা সমাজের স্থায়ী কোনো পরিবর্তন নিয়ে আসে না। জি, যে আসলে জুলাই বিপ্লব যে জন্য হয়েছে সেটা আমরা আগে আলোচনা শুনলাম। যদি নীতির পরিবর্তন না হয়, যেটা বিপ্লবের পরে যে রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে, সেখানে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এবং নীতির পরিবর্তনের কথা অনেকে বলেছেন। আমরাও কিন্তু বলেছি, আমরা কিন্তু মানে টোটাল সিস্টেমটা পরিবর্তনের কথা বলেছি। যদি এই সিস্টেম পরিবর্তন করা না হয়, আগামী দিনে কি হবে? যারা এই নিয়ম অর্থাৎ এই গণতান্ত্রিক সিস্টেমে যারা আগামীতে ক্ষমতা আসবে, তারা তো একই রুটে হাঁটবে। এবং বাংলাদেশে যেটা গণতান্ত্রিক সিস্টেমে যে এখন ভোটাভুটি হচ্ছে, সেখানে দেখেন ভোট যারা দিচ্ছি, আমরা যারা ভোট দিচ্ছি, আমাদের যোগ্যতা কতটুকু? এখানে 18 বছর বয়স হলে ভোটার হচ্ছে, এমপি হতে পারতেছি। 25 বছর বয়স হলে আমরা মন্ত্রী হতে পারছি। তাহলে বলেন 18 বছর বয়সে একজন স্টুডেন্ট, ছাত্র, সে পড়াশোনা করবে, কলেজে যাচ্ছে, কলেজ লাইফটা, তাই না? তো একটা কলেজের ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট, সে কিভাবে তার এলাকার বা রাষ্ট্রের জন্য কোন ডিসিশনটা ভালো, কাকে এমপি করলে, কাকে ভোট দিলে রাষ্ট্রের উপকার হবে, সে একজন ছাত্র, ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্র কি জ্ঞান রাখে এই বিষয়ে? আরোভাবে বলতে গেলে মানে সে তার জীবনের মোড় কোন দিকে ঘোরাবে, এইটা নিয়েও তো সে সন্দেহের মধ্যে থাকে। সেটাই। তারপরে দেখেন, এখন ভোট কেন্দ্রে যত মারামারি, যত দলাদলি, যত মানে খুন খারাপি হচ্ছে, এইগুলো কারা করতেছে? সব এই বয়সের শিক্ষার্থী, 18 থেকে 40 ধরেন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বশেষ এবং নবী সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। এখন তাহলে 40 বছর কিন্তু একটা ম্যাচুরিটির একটা সীমা বলা যায়। এখন বাংলাদেশে যদি ভোটের রাজনীতিতেও যদি আমরা এইটুকু মেনটেন করা হতো যে 40 বছর আগে কেউ এমপিও হবে না, মন্ত্রীও হবে না, কেউ ভোটারও হবে না। আচ্ছা, যদি ভোট দিতে হয় তাহলে 40 বছর, তাহলে ভোটের সংখ্যা কি ভোটার সংখ্যা কমে যাবে? তাহলে কিন্তু এত মারামারি হবে না। তাহলে বাছাইকৃত কিছু মানুষ তখন তাদের বুদ্ধিমত্তা দিয়ে নেতা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতো, সেটাও হচ্ছে না। আর সর্বোপরি এই যে সিস্টেমটাই পরিবর্তন না হলে আসলে দলাদলি থাকবে, প্রার্থিতা থাকবে, আর যারা ক্ষমতায় যাবে তারা গিয়ে নিঃসন্দেহে তাদের দলের লোকদেরকে প্রমোট করবে। এটা বাই নেচার এটা হবে, এটা চেঞ্জ হবে না কোনোদিনও। এটা একটা দুঃখের বিষয় যে মানে যারা সামনের সারির থেকে আন্দোলন করলেন যে আমরা এই সিস্টেমটা পরিবর্তন করতে চাই, এখন কিন্তু তারা নিজেরাই ওই সিস্টেমের দিকে হাঁটছেন, তারাও ভুল পথে আগাচ্ছে। জি, এবং তারাও ভুল পথে এগিয়ে যাওয়ার কারণে তারাও আগামীতে সে একই দোষ তাদেরও হবে। তারা যদি তাদের অবস্থানে ঠিক থাকতেন, আগের যেই স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করেছিলেন, যে স্বপ্ন নিয়ে তারা রক্ত দিয়েছেন রাজপথে, সেই স্বপ্নর উপরে তারা দৃঢ় থাকতেন যদি, তাহলে এদেশের জনগণকে তাদের সাথে পেতেন। জি, এবং একদিন না একদিন সেটা বাস্তবায়ন হতো ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনি জানাবেন আপনি কি চান, এই নীতির পরিবর্তন হোক নাকি এরকমভাবে নেতার পরিবর্তন হোক, কিন্তু আগের সেই রীতি, আগের সেই রেওয়াজ এবং মানুষকে কুণ্ঠাসা করে রাখার যে রাজনীতি, সেগুলো চলতে থাকুক। অবশ্যই মন্তব্য অপশানে আপনার মতামত জানাবেন এবং অধিকারে শেয়ার করবেন, যেন অন্য ভাইয়েরা এখান থেকে উপকৃত হতে পারে। এইবার আমরা ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব স্যারকে জানতে চাইব যে বর্তমান সময়ে রাজনৈতিক বা সামাজিক অবস্থায় যেরকমভাবে আমরা দলীয় স্বার্থকে সামনে রেখে রাজনীতি করার যে টেন্ডেন্সিটা দেখি, বলা হয়ে থাকে যেরকমভাবে নিজের দলের স্বার্থকে সামনে রেখে এবং বৈধ পন্থায় ক্ষমতায় যাওয়াটাই কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা লক্ষ্য হয়ে থাকে। তো ওই জায়গা থেকে ফিরে এসে এই অবস্থায় আদর্শিক কোনো আন্দোলন বাংলাদেশে গড়ে তোলার প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। এই বিষয়টি আসলে মানে বহুদিন ধরে আলোচনা হচ্ছে এবং জুলাই গণঅভ্যুত্থানের পরেও বিষয়টার প্রচুর আলোচনা হয়েছে যে আসলে বাংলাদেশের সংকটের জায়গাটা কোনটা। মূলত সংকটটা তৈরি হয়েছে কিন্তু আমাদের রাজনৈতিক
প্রেক্ষাপটের কারণেই। জি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক সিস্টেমটা কি দেখি, আমাদের শাসন ব্যবস্থাটা হচ্ছেই মানে দল এবং প্রার্থী মানে ভিত্তিহীন দিয়ে যে, দল এবং প্রার্থী সহ একটা যেটা প্রার্থী ভিত্তিক নির্বাচন সিস্টেম। যেখানে পরস্পর বিরোধিতায় অপরিহার্য, যেখানে বলা হচ্ছে একটা দল হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী বিরোধী দল। দল। বিরোধী স্পষ্ট দলের বলা কাজটা কি হবে? তার কাজই বিরোধিতা করা। জি। একটা মানে প্রথম থেকেই যখন এরকম মুখোমুখি অবস্থানে যখন দেশ থাকে তখন সেখানে নিঃসন্দেহে সুশাসন প্রতিষ্ঠা করা খুবই কঠিন। তখন এক দল আরেক দলকে এক্সপ্লয়েট করতে চাইবে, এটি স্বাভাবিক। আর এই কারণে কিন্তু রাজনৈতিক যে হানাহানি, যে দ্বন্দ্বগুলো তৈরি হয়, এই বিষয়গুলো তৈরি হচ্ছে। আর এই কারণে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি আমরা ইসলামপন্থীরা তো দূরের কথা, যারা সেকুলার তারা পর্যন্ত বলছে আমাদের জাতীয় সরকার দরকার। এখন বলা হচ্ছে পিআর সিস্টেম দরকার। জি অর্থাৎ সবাই কিন্তু চাচ্ছে যে না, একটা সমন্বিত ব্যবস্থাপনা থাকবে যেখানে পরস্পরের প্রতি বিদ্বেষ থাকবে না, আলোচনার সবার জায়গা দেশ হবে থাকবে বাংলাদেশ, একটা, সবার চিন্তা থাকবে বাংলাদেশ কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক না। এখন যেটা হচ্ছে একটা দল কেন্দ্রিক চিন্তা, একজন প্রার্থী কেন্দ্রিক চিন্তা। তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা এটা স্বয়ং সেকুলাররা করছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা করছে। জি আর সেখানে আমরা যেটা দুঃখের বিষয় দেখছি যে ইসলামী দলগুলো বর্তমানে প্রথমে কিছুটা সচেতন থাকলেও বর্তমানে দেখছি তারা আবার সেই আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছেন এবং গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসাচ্ছেন এবং নির্বাচন করে তারা মানে কোন দিকে যাচ্ছেন তারা নিজেরাও জানেন না। মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে তার পরিবর্তন করছেন রাজনীতি দিয়ে। আসলে এখন এখানে প্রয়োজন একটা আদর্শিক আন্দোলন, একটা আদর্শিক অবস্থান দরকার আমাদের এখানে, যে আমরা আসলে কী চাচ্ছি, কোন জায়গা থেকে চাচ্ছি। আদর্শের জায়গা থেকে আমাদেরকে এটা নির্ধারণ করে নিতে হবে যে না, বাংলাদেশটা বিগত 53 বছর ধরে যেভাবে চলেছে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই সিস্টেম চলবে না, এই রাজনীতি চলবে না। এখান থেকে ফিরে এসে আমাদেরকে অবশ্যই একটা আদর্শিক নিয়মের অধীনে আসতে হবে এবং সেই আদর্শটা হচ্ছে ইসলাম। এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তারা ইসলামের পক্ষে কথা বলতে চায়, ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়, সমাজ ব্যবস্থা দেখতে চায়। আমরা যারা অন্তত পক্ষে ইসলামের পক্ষে শক্তি আছি তাদেরকে অন্তত ইসলামের পক্ষে কথা বলা উচিত, সেই আদর্শের জায়গা থেকে কথা বলা উচিত। এবং যেহেতু বর্তমান যে রাজনীতি, এই রাজনীতি কখনোই আমাদেরকে সেই মানে আদর্শের পথে ডাকছে না, এটা ডাকছে বিগত যুগের সেই হানাহানির পথে আবার ডাকছে। তো সেই পথে হেঁটে আমরা কখনোই পরিবর্তন আশা করতে পারি না। আমাদের এখানে অবশ্যই একটা আদর্শিক আন্দোলনের প্রয়োজন। সবাই যখন এখন রাজনীতির পথে হাঁটছে সেখানে আমাদের অবশ্যই একটা আদর্শিক প্ল্যাটফর্ম দরকার, যেখান থেকে আমরা আদর্শিক কথাগুলো বলতে পারবো, এদেশের আমূল পরিবর্তনের কথা বলতে পারবো। সেই জায়গা থেকে আদর্শিক আন্দোলনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। যারা অন্তত ইসলামের পক্ষে শক্তি আছেন তাদের প্রতি আমাদের একই আহ্বান থাকবে, আপনারা প্রচলিত রাজনীতির পন্থায় না যে একটা আদর্শিক আন্দোলনের পন্থায় আসুন। এদেশের 90% মানুষ আমাদের সাপোর্টে আছে। জি তো সেই সাপোর্টটাকে নিয়ে আমরা যেন একটা জোরালো গণ আন্দোলন যেন গড়ে তুলতে পারি, একটা আদর্শিক একটা প্ল্যাটফর্ম যেন গড়ে তুলতে পারি, যেখান থেকে আমরা পূর্বে সেই হানাহানির রাজনীতি না, বরং একটা আদর্শিক একটা সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারি, যেটাকে আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি সে 1949 সালে তিনি চমৎকার একটা পরিভাষা উল্লেখ করেছেন, নো পার্টি সিস্টেম। কোনো পার্টি থাকবে না, কোনো রাজনৈতিক দলই থাকবে না। জি এই যে নো পার্টি সিস্টেম, এই চিন্তাটা আমাদের মাথাতেই আসবে না এখন, বা আসছে না। আর সেটা আমাদের আনা দরকার ছিল, বিশেষ করে যারা আমরা ইসলামপন্থী দলগুলো আছি তাদের আমাদের এই বিষয়ে চিন্তা করা দরকার ছিল। তো আমার মনে হয় যারা আমরা আদর্শের কথা বলি তাদের আদর্শের উপর টিকে থাকার উপরে বিজয় আছে, যদিও এখানে হয়তো লোকজন পাবো না আমরা। জি তো পপুলার যে সিস্টেম সেই দিকে না হেঁটে আমাদের আদর্শিক পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলনই বরং আমাদেরকে সম্পৃক্ত হওয়া উচিত, সেই আন্দোলনকে এগিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় এর মধ্যে আমাদের মুক্তির পথ নিহিত রয়েছে ইনশাআল্লাহ। আমি একটু শেয়ার করছি এখানে, আলহামদুলিল্লাহ যে কথাটা আসছে আর কি, নো পার্টি সিস্টেম, যেটা ডক্টর সাকিব বললেন, এ বিষয়ে কিন্তু বাংলাদেশের সবচেয়ে জোরালো ভূমিকা পালন করছেন যিনি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। জি তার বক্তব্যে, তার লেখনীতে এবং তার সংগঠন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠনগুলো সবার কিন্তু একটা বক্তব্য, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন। আমরা এই কথাই বলতে চাচ্ছি, দলও থাকবে না, প্রার্থীও থাকবে না। তাহলে যারা সমাজে যারা যোগ্যতম ব্যক্তি, যারা ন্যায়পরায়ণ ভালো মানুষ যারা, তারা কিন্তু আলটিমেটলি তারা নেতৃত্বে আসতে পারবে। তাহলে দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন হলেই কিন্তু এটা সম্ভব, আর দল থাকলে সেখানে পক্ষপাতিত্ব থাকবেই। তো এটা আলহামদুলিল্লাহ দেশে আন্দোলন যেটা করছে আর কি, প্রফেসর ডক্টর গালিব স্যার তিনি অত্যন্ত জোরালোভাবে এই কাজ করে যাচ্ছেন। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে ডক্টর মোহাম্মদ সাখাওয়াত স্যারের কাছে, সেটা হচ্ছে মুসলমানদের একটা আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে এটা ইসলামী খিলাফত, যেখানে সমস্ত বিধান হবে আল্লাহর এবং সমস্ত মানুষ চলবে কোরআন সুন্নাহকে অনুসরণ করে। তো ওই জায়গা থেকে আপনি কি এটা মনে করছেন কিনা ইসলাম ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠন করাটা এটা সম্ভব কিনা, কিংবা এটা কীভাবে সম্ভব যদি একটু বলতেন? ধন্যবাদ। ইসলামিক খেলাফতের বিষয়টা
আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে ইসলামী খেলাফত এখন যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি কিভাবে ক্ষমতা এসেছেন? তিনি কি ভোটাভুটি করেছেন? তাকে আমরা ভোট কেন্দ্রিকে ভোট দিয়েছি, তাকে নির্বাচন করেছি। তার মানে জনগণের দাবি, গণদাবির প্রেক্ষিতে তিনি এখন বাংলাদেশের ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান হয়েছেন, তাই না? তিনি কর্ণধার হয়েছেন। তো ইসলামী খেলাফতের কনসেপ্টটা ঠিক তাই। ইসলামী খেলাফতে একজন আমির হবেন এবং তার অধীনে থাকবে মজলিসে শুরা, থাকবে রাষ্ট্রের যোগ্যতম ব্যক্তি যারা, এখানে ভোটাভুটি থাকবে না, দল থাকবে না, প্রার্থী থাকবে না, কেউ মানে নেতৃত্ব চেয়ে নেবে না। ইসলাম তো নেতৃত্ব চেয়ে নিতে মানে চূড়ান্তভাবে নিষেধ করা আছে, তাই না? হাদিস আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা আমালিন হাদা, আল্লাহর কসম করে বলছে যারা নেতৃত্ব চায় তাদেরকে আমরা নেতৃত্ব দেই না। তো ইসলামী খেলাফত যারা, তারা সবাই দায়িত্ব থেকে নিজেদেরকে লুকানোর চেষ্টা করে, ক্ষমতা মানে চেয়ারে বসা তো দূরের কথা, কারণ তারা জানেন যে এখানে বসা মানে জবাবদিহিতার বিষয়। সেই জবাবদিহিতাটা কোথায়? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই যে খেলাফতের চেতনাটা হচ্ছে আখিরাত ভিত্তিক চেতনা। আর প্রচলিত যে রাজনৈতিক যারা দলগুলো আছে, রাজনীতি যারা করেন, রাজনৈতিক দল যেগুলো আছে, তাদের চেতনা হচ্ছে দুনিয়া। যারা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছেন, তারা কি করতেছেন? কোটি কোটি টাকা খরচ করতেছেন এবং ক্ষমতা যাওয়ার পরে তাদের টার্গেট থাকে যত টাকা ইনভেস্ট করেছি আমরা তার বহুগুণ কিভাবে তোলা যায়, ইনকাম করা যায়। রাজনীতি একটা ব্যবসা ইনভেস্ট এবং প্রফিট। বাস্তবতা তাই। না হলে আজকে দেখেন জুলাই বিপ্লবের পরে যে চিত্র আমরা দেখেছি, কত ন্যাক্কারজনক। মানুষের টাকা পয়সা কি এত প্রয়োজন, এত বাড়ি গাড়ি প্রয়োজন, ব্যাংকের সমস্ত জনগণের সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই টাকাগুলো কাদের? এই সব টাকা জনগণের টাকা। এগুলো শুধু রাজনৈতিক সিস্টেমের কারণে, এই দলবাজি রাজনীতির কারণে সম্ভব হয়েছে, কিন্তু ইসলামী খেলাফত থাকলে সম্ভব না। কারণ ইসলামী খেলাফতের জবাব আল্লাহর কাছে, জনগণের কি প্রয়োজন সেটা বাস্তবায়ন করবে ইসলামী খেলাফতের আমির। আর ইসলামী খেলাফতের যে বিষয়টা, যে ইসলামী খেলাফতের আমির বা খলিফা তিনি কিন্তু নিজে থেকে কোনো আইন প্রণয়ন করবেন না। আইন অলরেডি করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান সেগুলো বাস্তবায়ন করবেন। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, এখানে তো সব কিছুই আছে। এখানে আইন বিভাগ আছে, এখানে বিচার বিভাগ আছে, ব্যবসা বাণিজ্য আছে, এখানে সংস্কৃতি আছে, এখানে অর্থনীতি আছে, হ্যাঁ, এখানে সমাজনীতি আছে, হ্যাঁ, এখানে পারিবারিক আইন আছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, শুধুমাত্র বাস্তবায়ন করতে হবে। আজকে দেখেন যে সমস্ত অপরাধ বাংলাদেশ সংঘটিত হচ্ছে, ন্যাক্কারজনক অপরাধগুলো, যে জুলাই বিপ্লবের পরের ঘটনা বলি, এই অতি সম্প্রতি যেগুলো হলো, একটা মানুষকে পাথর নিক্ষেপ করে এভাবে মারা যায়। একটা মানুষ তো, একটা মানুষের মানে পশুত্বের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেলেও তো এটা করা সম্ভব না। একটা পশুর মধ্যে কিছু মমতা থাকে, কিন্তু একটা মানুষ লাশ, তার জান চলে গেছে, তারপরে এতটাই আক্রোশ যে আমরা পাথর নিক্ষেপ করতেছি, মারতেছি, তার লাশের উপরে দাঁড়িয়ে আমরা উল্লাস করছি। এগুলো সব গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির, গণতান্ত্রিক সিস্টেমের এটা কুফল। তো ইসলামী খেলাফত যদি থাকে তাহলে ন্যায় বিচার হবে। কি ন্যায় বিচার হবে? এই অপরাধের শাস্তি হবে এবং বিচার বিলম্বিত নয়। আজকে দেখেন এখনও মুসলিম কান্ট্রিগুলোতে, কয়েকটা কান্ট্রিতে এখনও যে ইসলামী হাদ যেটা, মানে ইসলামী হুদুদ বিচার ব্যবস্থা যেটা, কেসাস যেটা, সেটা প্রকাশ্যে করা হয়। আমাদের দেশে হচ্ছে কি, যখন একটা অপরাধ সংঘটিত হয় তখন এটা খুব হাক ডাক ছেড়ে প্রচার করা হয়, দুনিয়ার সব মানুষ জানে। আপনি পেপার পত্রিকা দেখবেন একদম লিড নিউজ, লাল হরফে বড় বড় করে লেখা হচ্ছে, তুলপাড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় হয়ে যাচ্ছে। কিন্তু এটা যখন মামলা হয়, বিচার যখন শুরু হয়, বিচার হতে হতে এটা দীর্ঘসূত্রিতা চলতে দেখা যায় 2-5 বছর 10 বছর পার হয়ে যাচ্ছে। তখন রায় হচ্ছে কি, রায়ের নিউজটা আসে পত্রিকার এক কোনায় দিয়ে, যমুকের রায় হয়েছে ফাঁসি, ধরে নিলাম ফাঁসি হলো, তাহলে রায়টা হচ্ছে ছোটো করে, এটার কোনো উৎসাহ থাকে না কারো। তখন এই বিচার ব্যবস্থা যে মানুষ কি শিখছে, কিছু শিখে না। যদি এটা প্রকাশ্যে হতো, জনসমুখে হতো, একজন মানুষ চুরি করেছে হাত কাটতে হবে, তাহলে সরিয়ে আইন, প্রকাশ্যে কাটতে হবে। জেনা করেছে সংসার করতে হবে, জনসমুখে করতে হবে, জনগণ সবাইকে আগে অ্যানাউন্স করা হবে যে আজকে এটা রায় কার্যকর হবে, জনগণ সব উপস্থিত হবে, বিশাল ময়দান হবে, সবাই দেখবে যে তার এই অপরাধের কারণে তার শাস্তি হচ্ছে। এটা দেখে শত শত মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, এই অপরাধগুলি সংঘটিত হবে না। কাজে ইসলামী খেলাফতের কোনো বিকল্প কোনো পথ নেই শান্তি প্রতিষ্ঠার জন্য, সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য। এজন্য ইসলামী খেলাফতের জন্য কাজ করতে হবে, সবাইকে বলতে হবে। ইসলামী সংগঠনগুলো যারা বাংলাদেশে কাজ করছেন, তারা যদি এই কথা বলতেন, তাহলে
ইসলামী খেলাফতের পক্ষে কিন্তু আরেকটা বিপ্লবের দিকে রাষ্ট্র এগিয়ে যেত। জি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা মনে করে নিয়েছি ইসলামী খেলাফতের তো সেকেলে ১,৫০০ বছর আগের খেলাফত, এটা কীভাবে সম্ভব? কাজে আমাদেরকে এখন গণতান্ত্রিক সিস্টেমে যেতে হবে, গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় গিয়ে ইসলামী খেলাফত কায়েম করবো। সম্ভব? এটা কি আদৌ সম্ভব? এটা মোটেও সম্ভব না। তারা যত ন্যায় বিচারের কথা বলেন, এই সিস্টেমের ফাঁদে পা দিলে তারা কোনোদিনও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না, অসম্ভব। এই জন্য আমরা বলছি কি, যদি আমরা সবাই এক মুখে কথা বলতে পারতাম, তাহলে ইনশাআল্লাহ ইসলামী খেলাফতের পক্ষে দেশের আপামর জনসাধারণ সর্বশ্রেণীর মানুষ কিন্তু এই পক্ষে আসতো। কারণ ৫৩ বছরের স্বৈর শাসন তারা দেখেছে, অন্যায় বিচার দেখেছে, জুলুম নির্যাতন দেখেছে, দলবাজি দেখেছে, মানুষকে কীভাবে হত্যা করে উল্লাস করে সব দেখেছে। এগুলো আর দেখতে চায় না মানুষ সুশাসন চায়। এই জন্য ইসলামী খেলাফতের বিকল্প কোনো পথ আছে বলে আমাদের জানা নেই। জি, এখানে একটা বিষয় যে আমাদের ইসলামপন্থী নেতৃবৃন্দ পর্যন্ত অনেক সময় জিজ্ঞেস করেন যে গণতন্ত্র ছাড়া উপায় কী, নেতৃত্ব তাহলে কীভাবে নির্বাচন হবে, এই কথা তারা বলেন। আপনি এর আগে উল্লেখ করলেন যে তাহলে ডক্টর ইউনূস কীভাবে আসলো, তার তো কোনো নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা ছিল না। আসলে ইসলামের যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা সে সম্পর্কে তারা আসলে জানি না মনে হচ্ছে। ইসলামের দুইটা নিয়ম, একটা হচ্ছে ইস্তেখলাফ, অর্থাৎ আগের যিনি শাসক থাকবেন তিনি পরবর্তী শাসক নির্ধারণ করে দেবেন, কারণ তিনি জানেন রাষ্ট্র কীভাবে শাসন করতে হয় বা রাষ্ট্রের অবস্থাটা কী, সেই অনুযায়ী পরবর্তী যোগ্য ব্যক্তি কে হতে পারেন তার একটা আইডিয়া থাকে, সেই অনুযায়ী তিনি হয়তো নির্ধারণ করে দেবেন। অথবা আরেকটা হচ্ছে আল ইন্তিখাব, তিনি হয়তো বলে দেবেন, অথবা দেশে যারা শুরা পরিষদ থাকবে তারা প্যানেল করে দেবেন। পূর্ববর্তী শাসক চলে যাওয়ার পরে পরবর্তী শাসক কে হবেন তার একটা তারা হয়তো বা সংক্ষিপ্ত একটা সার্কুলার দিলেন, অথবা একটা প্যানেল করে দিলেন। সে প্যানেল করার মাধ্যম দিয়ে তার মাধ্যম থেকে সবচেয়ে যিনি উপযুক্ত তাকে নির্বাচন করা হলো। তারা ভাবতেই পারে না যে গণতন্ত্র ছাড়া নির্বাচনে আর কোনো ব্যবস্থাপনা আছে। অথচ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যে বর্তমানে যে সরকার আসলো, ইন্টারিম সরকার আসার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ভিসি নিয়োগ করা হলো। এই যে ভিসি নিয়োগ করা হলো, এই ভিসি নিয়োগ করার সময় ছাত্রদের ভোটাভুটি করা হয়েছিল? তারা তো ছাত্রদেরই লিডার হবেন যিনি ভিসি, কই ছাত্রদের ভোট নেওয়া হলো না? কি করা হলো? ওখানে দেখা হলো যে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে, একাডেমিসিয়ান কে, যার মাধ্যম দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, সেটা কিন্তু সরকারের মধ্যে একটা প্যানেল ছিল, তারা একদিন নির্বাচনটা করলো। তো এটা কিন্তু আমরা কেউ বিরোধিতা করি না, কারণ একটা যোগ্য মানুষ আমরা পেয়েছি। মানুষ আসলে কি চায়? সুশাসন চায়, সমাজে একটা মানে স্থিরতা চায়, স্থিতিশীলতা চায়। সেক্ষেত্রে যেই আসুক না কেন, মানে XYZ আসতে হবে এরকম না, যেই আসুক না কেন তিনি যোগ্য মানুষ যদি হন, জনগণ সেটা মেনে নিতে বাধ্য। বর্তমানে আপনার মেয়র নির্বাচন হয়নি, কিন্তু প্রশাসক আছেন, কে প্রশাসক আছে আমরা তো জানি না, কিন্তু মাশাআল্লাহ সব কিছু চলছে। জনগণ তো ওইটা দেখে না যে কে আছে, দেখেন যে কিভাবে চলছে সিস্টেম। শুধুমাত্র মানে ভোটাভুটির কারণে জনগণের মধ্যে একটা কিউরিসিটি, কে আসবে, কে দাঁড়াবে, কে প্রার্থী হবে। যদি ভোটাভুটি না থাকতো তাহলে মানুষের মধ্যে চিন্তায় থাকতো না, ঠিক আছে কে আছে। ক্ষমতা কোনো কিউরিসিটির বিষয় না, দায়িত্বের বিষয়, আমানতের বিষয়। যিনি দায়িত্বে আসবেন তার জন্য এটা আমানত, আর যিনি জনগণ তারও দায়িত্বের বিষয় যে সঠিকভাবে শাসক দেশ শাসন করছেন কিনা সেটা দেখে। কে আসছে, কোন ব্যক্তি মুখ্য না, দল মুখ্য না, কিছুই মুখ্য না, এখানে মুখ্য দায়িত্বটা। যে আপনি দেখেন পট পরিবর্তনের পরেই কি হলো সারা দেশের ঘটনা। যারা এতদিন পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাননি, তারা ওই জায়গাগুলোতে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, ঠিক আছে, চাঁদাবাজি চলতেছে, টেন্ডারবাজি চলতেছে, দখল বাণিজ্য চলতেছে, জায়গা জমি দখল করে ফেলতেছে। কারা করতেছে? তারাও কিন্তু এদেশের নাগরিক, এবং তারা গণতান্ত্রিক সিস্টেমের সুবিধাভোগী যারা আগামীতে ক্ষমতা আসতে চাচ্ছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু শান্তি চায়। একটা অল্প সংখ্যা, কিন্তু বেশি না, অল্প সংখ্যক যারা এই জাতীয় যারা লেজুর বৃত্তি করতেছে, হ্যাঁ, রাজনৈতিক দল করে তারা এটা করতেছে। আরেকটা বিষয় আমি বলবো যে আসলে ইসলামী খেলাফত, আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা যারা ইসলামী রাজনীতি করি, ইসলামী খেলাফতের আদর্শ তো আমাদের আছে, খোলাফায়ে রাশিদিনের এত সুন্দর জীবন এবং তাদের যে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, যেটা আমরা সবাই জানি যে কোন পদ্ধতিতে হয়েছিল, তারা কিভাবে করেছিলেন, তাহলে আমাদের সামনে তো মডেল আছে। তো আমরা এই কথাটা এইটাই যদি জনগণের সামনে প্রচার করতাম, জনগণ বুঝতো যে আমরা মুসলমান, আমাদেরকে গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া যাবে না, ভোটাভুটি করা যাবে না, আমাদেরকে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলতে হবে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি আসবে, জনগণ ভোট কেন্দ্রে যাবে না, আর তখন কিন্তু বাধ্য হয়ে দেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এবং এই জায়গাটাই যারা ইসলামী রাজনৈতিক দল যারা আছেন তারা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করতে পারবেন। তার কারণ যদি এখন তাদের অবস্থান থেকে তাদের প্রত্যেক নেতাকর্মীকে তারা নির্দেশ দিয়ে দেন এবং
ইসলামের যে খেলাফত এটা বোঝানোর চেষ্টা করেন, বড় একটা গোষ্ঠী কিন্তু সেখান থেকে পরিবর্তন হবেন ইনশাআল্লাহ, এবং দেশে বিশৃঙ্খলা করা যে জায়গাটা সেই পরিমাণটাও কমে আসবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা বলতে চাইবো আমরা ইসলামী খেলাফত কিংবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নাগরিকের যে দায়িত্বগুলো আছে এবং প্রত্যেক মুসলমানের যে বোধগুলো আছে, আমরা ওই জিনিসগুলোকে জাগিয়ে তুলতে চাই, আমরা ওই জিনিসগুলোকে কাজে লাগাতে চাই। এবার আমরা প্রশ্ন করতে চাইবো হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে, সেটা হচ্ছে যে আমরা এমনটা জানি বিপ্লবের গৌরব হারাই যখন সেটার আদর্শটা হারিয়ে যায়, এই ব্যাপারটা কীরকমভাবে দেখছেন? জাযাকাল্লাহ খাইরান। এটা আসলে প্রসঙ্গটা এই জন্য আসছে যে জুলাই বিপ্লব পরবর্তী যে আমরা যে চিন্তাভাবনা করছিলাম সেগুলো কিছুই এখন বাস্তবায়ন হয়নি। তো এই বিপ্লবের গৌরবটা হারিয়ে যাচ্ছে কিনা? আসলে হারিয়ে যাচ্ছে। ইসলাম যখন এসেছিল পৃথিবীতে, ইসলামের গৌরবটা টিকে ছিল, পরবর্তী আদর্শ যখন টিকে গেল, তখন যখন ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে সারা বিশ্বব্যাপী ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলো, তখনই কিন্তু আসল গৌরবটা ফুটে উঠলো। জি, আমরা 48 সালে আমরা যে বাংলাদেশের মানে প্রাক্তন বাংলাদেশ পূর্ব পাকিস্তান পেয়েছিলাম, সেই পাকিস্তানে পেয়েছিলাম কিন্তু নতুন একটা মুসলমানদের আবাসস্থল হিসাবে। সে আবাসস্থল পাওয়ার জন্য আমাদের বহু সংগ্রাম করতে হয়েছে, কিন্তু সেই সংগ্রামের পরে আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য তৈরি হলো। ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ তৈরি হলো। বাংলাদেশ নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হলো যে এদেশের মানুষ এখন নিজেদের শাসন নিজেরাই করবে, এখন সুশাসন প্রতিষ্ঠিত হবে, কেউ তাদের উপর অত্যাচার করবে না, জুলুম করবে না। কিন্তু সেটা কি দেখা গেল, 1 বছরের মধ্যেই সব কিছু পরিবর্তন। জি, বিপ্লব যে উদ্দেশ্য নিয়ে হলো কিছুই হয়নি, বরং উল্টা আরো বাংলাদেশ উল্টা পথে হাঁটা শুরু করলো, এবং সামনের সারির লোকগুলোই এই কাজটা ঘটিয়ে বাংলাদেশ বারবার এভাবে প্রতারিত হয়েছে। এবার 24-এ যে জুলাই 24-এ যে অভ্যুত্থানটা হলো, সেখানে আমরা দেখছি একই অবস্থা। আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি আরব বসন্ত যখন হয়েছিল 2012-13 সালের সময়, বিভিন্ন দেশগুলোতে জনগণ বহু আকাঙ্ক্ষা নিয়ে তাদের দেশের যারা শাসন ক্ষমতা ছিলেন পরিবর্তন করে ফেললো। কি হলো পরে? লাভ হয়েছে? কিচ্ছু লাভ হয়নি, বরং সেই দেশগুলো এখন সেই আগের তিমিরের চেয়ে আরও গভীর তিমিরে ঢুকে গেছে। মুয়াম্মার গাদ্দাফির যে লিবিয়া, সেখানে একটা মানে সারা বিশ্বে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ছিল লিবিয়া, সেই লিবিয়া কোথায় এখন? সমস্ত রাষ্ট্র ভেঙে তছনছ হয়ে গেছে, কারণ বিপ্লবের সেই চেতনাগুলো তারা ধরে রাখতে পারেনি। তো বাংলাদেশেও 24-এ যে আমরা দেখেছি যে বিপ্লবটা হলো, সেই বিপ্লব যদি চেতনা ধরে রাখতে না পারে, সেই বিপ্লব নিঃসন্দেহে গৌরব হারাবে, এতে সন্দেহ হবে, উদ্দেশ্যটাই ব্যাহত হবে। জি, এতজন মানুষ যে এখানে প্রাণ দিল, এতজন মানুষ আহত হলো, দেশে যে একটা বিশাল একটা ঘটনা ঘটে গেল, সেটার কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বা থাকছে, ফ্রুটলেস হয়ে যাবে। তো যাই হোক, সেটাই মূল কথা হচ্ছে যে বিষয়ে নিয়ে বিপ্লবটা হয়েছিল, যেটা নিয়ে আন্দোলন হয়েছে, সেটা যেন একটা অবশ্যই আদর্শিক অবস্থান যেন থাকে, এবং সেই আদর্শ বাস্তবায়নের জন্য যেন কিছু মানুষ থাকে, সে চেষ্টা যেন থাকে। সেটা যদি হারিয়ে যায়, তাহলে বিপ্লব করে লাভটা কী হলো? যে কথা এখন বারবার আসছে যে যেই ফ্যাসিবাদ হটানোর জন্য আমরা আন্দোলন করলাম, সেই ফ্যাসিবাদ যদি আবার আসে, তাহলে ঘুরে ফিরে আমার লাভটা কী হলো? আন্দোলনটা করে লাভটা হলো না। আদর্শের জায়গাটাই দেখেন, মানে যখন আন্দোলন শুরু হয়, ওই সময় কিন্তু সবাই একটা আন্দোলনমুখী। পরবর্তী সময়ে তাদেরও দেখা গেল যে আদর্শের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, সবাই নিজ স্বার্থের দিকে চলে গেলেন, এবং মানে পরবর্তী সময়ে তাদের ব্যাংক ব্যালেন্স এইগুলো হিসাব করে দেখতে গেলে এখন অনেক কিছু বেরিয়ে আসে। আসলে এখানে আরেকটা বিষয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আদর্শের জায়গাটা তো আমরা নিজেরা বুঝতে পারি নাই। বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা চিন্তা থেকে তার যে কাজটা করেছে, আন্দোলন করেছে, অন্যায় বিচারের বিরুদ্ধে করেছে, সুশাসনের জন্য করেছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, যেটা মৌলিক কথা বারবার আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আসলে এটা থেকে যেটা যখন একটা বিদ্রোহের রূপ নিল, আদর্শের জায়গাটাকে যেটা বারবার বলা হচ্ছিল যে মানে এক ফেসিবাদ তাড়িয়েছে, আবার ফেসিবাদ আসবে, নতুন চলে আসছে, কিন্তু আসলে ফেসিবাদ না আসার জন্য যে জিনিসটা জানা দরকার, সেই জ্ঞানেরই তো আমাদের দৈন্যতা আছে। আমরা যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে ফেসিবাদ, আমরা মনে করছি এই ফেসিবাদ, ওটা ফেসিবাদ, আমি যখন এখানে আসবো আমি কি হব? আমি যখন এই সিস্টেমে, আমি যদি প্রধানমন্ত্রী হই, সাপোজ আমি প্রধানমন্ত্রী হলাম, ডক্টর সাকিবকে রাষ্ট্রপতি বানালাম, তো আমরা এই সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করতেছি, সঙ্গত কারণ আমরা আমাদের দলের লোকদের প্রমোট করবো বেশি, অবশ্যই। তো ঘুরে ফিরে ফেসিবাদ দিতে হবে, কারণ আমরা তো যারা আসবে তারা তো অনেক ইনভেস্ট করে এখানে আসতেছে, কি জন্য? কিছু প্রফিট করতে হবে। তো এখন আদর্শের জায়গাটা আমাদের মনে আমরা বুঝছি না, কেন বুঝছি না? এটা আমাদের ঘাটতি, আলেমুল আমাদের, যে আমরা এই কথাগুলো বলতেছি না। মৌলিক আদর্শটা কোনটা? ইসলামিক খেলাফার বিষয়গুলি মানুষের একদম ব্রেনে, মগজে ঢুকিয়ে দিতে হবে যে ইসলামিক খেলাফাটা কি। আজকে যারা এনসিপি করতেছে, তারা যদি জ্ঞানটা তাদের থাকতো, তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছে, তারা এখন ওই একই রুটে না গিয়ে তারা ইসলামিক খেলাফতের কথা বলতে পারতো, তাদের একটা সুযোগ ছিল, এবং এটা কিন্তু গ্রহণও করতো জনগণ। এই ঘাটতিটা হয়েছে আমাদের আসলে এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে। জাযাকাল্লাহু খায়রান।
প্রিয় দর্শক, আমরা অবশ্যই চেষ্টা করব এই সম্বন্ধীয় জ্ঞান অর্জন করার এবং ইসলামী খেলাফা কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমরা কাজ করার চেষ্টা করব। আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা এবার একটা অন্য প্রসঙ্গ আনতে চাই, সেটা হচ্ছে পরিবর্তিত এই বাংলাদেশে আমরা দেখেছি অনেক কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু আগে ছিল এক দেশ, এখন আর এক দেশের চাহিদা কিংবা আর এক দেশের আকাঙ্ক্ষা পূরণ করার একটা প্রয়াস বাংলাদেশে চলছে। ওই জায়গা থেকে আমরা বলতে পারি জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিসটা বাংলাদেশে স্থাপন করার চিন্তাভাবনা চলছে কিংবা সেটার জন্য যে কার্যক্রম যে চলছে কিংবা সাইন করা যেটা হয়েছে ইতিমধ্যেই, তো ওই জায়গা থেকে এসে আমরা মাসিক তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয়কে বলতে চাইব যে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন এবং আসলেই বাংলাদেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন আছে কিনা, কিংবা তারা কোন কোন কাজগুলো এখানে করবে, অথবা এর পিছনে গোপন কোনো রহস্য আছে কিনা। হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রথমে জানবো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজকে তারা কি করছে সারা ওয়ার্ল্ডে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কখন? 1945 সালে 24 অক্টোবর। জি, তাহলে দীর্ঘ 80 বছর। সে 1945 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ গঠিত হয়েছে। তো দীর্ঘ 80 বছরে সারা ওয়ার্ল্ডে তারা কি কি মানবাধিকার সংরক্ষণ করেছেন। একদম অতি সম্প্রতি যদি আমরা চিন্তা করি গাজার যে অবস্থা আজকে, গাজার মানুষের দিকে তাকানো যায় না, কঙ্কালসার দেহগুলি ভেসে আসতেছে আমাদের সামনে, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছে প্রতিনিয়ত, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এখনও করোনা অবস্থা চলছে প্রতিনিয়ত, কোনো খাবার পাচ্ছে না, সন্তানগুলি মানে হাড্ডি মানে গোটা কঙ্কালটাই দেখা যাচ্ছে, এভাবে মারা যাচ্ছে। অত সারা বিশ্ব মোড়লরা, জাতিসংঘ আছে, সারা ওয়ার্ল্ডে যারা পরাশক্তিগুলো আছে, সারা ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রগুলি দেখছে, কিন্তু কিছু করা যাচ্ছে না। তাহলে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আসতে হবে কেন? জাতিসংঘ মানে ফিলিস্তিনে যাচ্ছে না কেন? মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে মানবাধিকার কমিশন কি মানবাধিকার প্রতিষ্ঠা করবে? আগে গাজার বুভুক্ষ মানবতা যারা খাবার পাচ্ছে না, কাশ্মীরে যাক, মায়ানমার, আমাদের যারা রোহিঙ্গারা আছে বাংলাদেশে, তো এইখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বার্মাতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মুসলমান সে দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা দৃশ্যমান কোনো কাজ দেখছি না। জাতিসংঘ আর গঠিত হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য, তাই না? তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্য আসলে শান্তি আমরা বাস্তব যেটা দেখছি, কাদের শান্তি প্রতিষ্ঠা করছে ওরা? মুসলমানদের পক্ষে জাতিসংঘ কী কাজ করেছে এ পর্যন্ত? দৃশ্যমান কিছু আমাদের সামনে নেই। কারণ জাতিসংঘের 193 মেম্বার রাষ্ট্র, তার মধ্যে 144 হচ্ছে তার অমুসলিম, আর মাত্র 49 জন যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আসলে মুসলিম রাষ্ট্র না বলতে গেলে সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলিমতে মুসলিম রাষ্ট্র বলছি, 49 জন রাষ্ট্র। মূলত জাতিসংঘের আমরা জানি 5টা রাষ্ট্র যারা স্থায়ী সদস্য। তাহলে স্থায়ী সদস্যদের মূল পাওয়ারটা তাদের হাতে, পাওয়ার এক্সারসাইজ করছে। এখানে ভেটো পাওয়ার ইতিহাস আমরা জানেন। ভেটো পাওয়ারকে একটা রাষ্ট্র যদি 5টি রাষ্ট্রের একটা রাষ্ট্র ভেটো দিলে এটা কার্যকর হবে না। যদি যুদ্ধবিরতির পক্ষে সবাই একমত হয়ে গেল, কিন্তু সেখানে আমেরিকা ভেটো দিতে পারে, রাশিয়া দিতে পারে, চায়না দিতে পারে, ফ্রান্স দিতে পারে। তাহলে এদের যে কোনো একটা রাষ্ট্র ভেটো দিলে ওটা কার্যকর হয় না। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বৈষম্য, বিশাল বৈষম্য। তাহলে আসলে এখন আমরা দেখেন এখানে ডেমোক্রেসির কি সংজ্ঞা আসবে? আমরা কি সংজ্ঞা দিব? কিভাবে সংজ্ঞায়িত করব? সমতা এখানে কিভাবে সমতা? যেখানে এতগুলি রাষ্ট্র যদি পক্ষে ভোট দেয় যে যুদ্ধবিরতি, গাজা আমরা যদি ফর এক্সাম্পল গাজাকে নিয়ে আসি, প্যালেস্টাইনকে নিয়ে আসি, প্যালেস্টাইন যুদ্ধবিরতি করতে হবে, এখন সব রাষ্ট্র এক। আমেরিকা বললো না, যুদ্ধ চলবে। তাহলে এখানে মতামতের স্বাধীনতা থাকলো, পরামর্শের গুরুত্ব থাকলো। এটা একটা মানে কি বলবো, ভাউতাবাদী ছাড়া, ফেসিবাদ, এটা ভাউতাবাদী ছাড়া কিছু না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে জাতিসংঘ শান্তির কমিশন, মানবাধিকার কমিশনের অফিস করছে কেন? অবশ্যই গোপন রহস্য থাকতে পারে। কারণ বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমের, যে নাগরিকদের অধিকার রক্ষার জন্য নাকি আসছে। নাগরিকদের অধিকার মানে কি বলবো, কি অধিকার রক্ষা করবে তারা এখন? ওই যে এখানে সংখ্যালঘু যারা, এখানে ট্রান্সজেন্ডারের সাথে যারা আন্দোলন করতেছে, নারীবাদী যারা ইসলাম বিরোধী যারা, তাদেরকে প্রমোট করার জন্য, তাদের অধিকার সংরক্ষণ করার জন্য আসতেছে, মুসলমানদের জন্য নয়। 95% মুসলিমের রাষ্ট্রে এখানে মানবাধিকার কমিশন আসা উচিত মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য। আর কি করবে? কদিন পর জঙ্গি তকমা দেবে যে এই সংগঠন হক কথা বলতেছে, এরা জঙ্গি, তাই জঙ্গি ট্যাগ লাগাবে। ট্যাগ লাগাই দিয়ে
ট্যাগ লাগিয়ে দিয়ে সেটা বিশৃঙ্খলা তৈরি করে দিবে। তাহলে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, আন্তর্জাতিক বিশ্বে মুসলিমদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করা, পরিচিত করার জন্য, এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য গোপন মিশন নিয়ে তারা আসছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাছাড়া বাংলাদেশের মানবাধিকার কমিশনের কোনো প্রয়োজন নেই। তোমরা গাজায় চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, কাশ্মীরে চলে যাও, ওয়ার্ল্ডের কত জায়গায় শরণার্থী পড়ে আছে, খেতে পাচ্ছে না, সেখানে যাও। এটা একটা বলা যায় ষড়যন্ত্র। আমরা এটা না আসাটাই কামনা করি আর কি। এবং এই চুক্তি মানে অবিলম্বে যেন বাতিল হওয়া সে বিষয়ে আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি। জাযাকাল্লাহু খায়রান। এবার আমরা শেষ প্রশ্নটা করতে যাব সম্মানিত চেয়ারম্যান, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে। সেটা হচ্ছে যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমরা কি স্বপ্ন দেখছি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশের কাছে কি কি আশা রাখছি? যদিও আমাদের আলোচনার মধ্যে অনেকটা চলে এসেছে, যদি আপনি এক বাক্যে বলে দিতেন। ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যেটা চাই সেটা হচ্ছে এদেশের অধিকাংশ মানুষ যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের দিকেই, সেই স্বপ্নের বাংলাদেশটাই আমরা কামনা করি, যে বাংলাদেশে সুশাসন থাকবে, সেখানে শান্তি থাকবে, যেখানে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে এমন একটা বিচার ব্যবস্থা তৈরি হবে যেখানে মানুষ তার সঠিক বিচারটা পাবে, এমন শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানে মানুষ তার সঠিক শিক্ষাটা পাবে, এমন স্বাস্থ্য ব্যবস্থা থাকবে যেখানে তার মানুষ তাদের চাহিদা মতো স্বাস্থ্য ব্যবস্থাপনা পাবে। অর্থাৎ মানুষের মানে চাহিদা মতো এবং যুক্তিসঙ্গত যে চাহিদাগুলো সেগুলো যেন পূরণ করার সার্বিক সুযোগ থাকে, সেটাই কিন্তু আমরা সেই বাংলাদেশে আমরা কামনা করি। এবং অবশ্যই করে আমরা চাইবো যে এই বাংলাদেশ একটা আদর্শী বাংলাদেশ হোক, যে আদর্শ হবে ইসলামের আদর্শ, ইসলামী খেলাফতের আদর্শ, যে আদর্শের উপরেই সারা বিশ্বে এক সময় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সেই মানবাধিকার নিশ্চিত করার জন্যই ইসলামী খেলাফত কামনা করছি। ইসলামী খেলাফত শুধুমাত্র ইসলামী খেলাফতের জন্য না, শুধু আমরা মুসলিম বলে তাই না, আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী খেলাফত চাই। এবং ইসলামী খেলাফতের অধীনে শুধু মুসলমানরা নিরাপদ না, অমুসলমানরাও নিরাপদ, পশু পাখিও নিরাপদ, সবার অধিকার রক্ষিত হয় ইসলামী খেলাফতের আন্ডারে। তা আমরা সেই স্বপ্নের বাংলাদেশ কামনা করছি, এদেশের অধিকাংশ মানুষ সেই কামনাই করছে। দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশের যে সেকুলার পরিমণ্ডল এখন হয়ে আছে, এই সেকুলার পরিমণ্ডলের কারণে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাটা ওইদিকে, এবং সেই সাথে এদেশের রাজনীতিবিদ যারা তারাও সেকুলার হওয়ার কারণে তারা কিন্তু মূলত যদিও কথা বলে যে আমরা জনগণের অধিকার নিয়ে কাজ করছি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি, কিন্তু মূলত তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে না। তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি বলছেন যে বাংলাদেশের দক্ষিণপন্থার বিস্তার ঘটা নিয়ে তিনি নাকি আতঙ্কিত বা উদ্বিগ্ন। কেন? দক্ষিণপন্থা মানে কি? ডানপন্থা। ডানপন্থা মানে কি? যারা ইসলামের পক্ষের শক্তি বা ইসলামের আদর্শে যারা কথা বলেন তাদের দিকে তিনি আঙ্গুলি তুলছেন। কিন্তু এদেশের মানুষ, জনগণ, এদেশের গণমানুষ তারা আসলে কার পক্ষে আছে যদি হিসাব করা হয়? নিঃসন্দেহে এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদের যারা অনুসারী তাদের চেয়ে ইসলামের পক্ষে যারা শক্তি তাদের পক্ষে কিন্তু মানুষ বেশি বা ভালোবাসবে, বেশি তাদের পক্ষে, এবং সেটাই তারা কামনা করে। দেশের গণমানুষের আকাঙ্ক্ষা কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা। তো সেটারকে উপেক্ষা করে তারা যখন বলছেন যে এটা উদ্বেগের বিষয়, তাহলে তারা আসলে কোন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করছেন? জি। তো নিঃসন্দেহে তারা যে পথটা নিয়েছেন সেটা ভুল পথ। আমরা আশা করছি তারা জনগণের আকাঙ্ক্ষার পথে ফিরে আসবেন, প্রকৃত আকাঙ্ক্ষার পথে। তারা তাদের ব্যক্তিগত সুবিধার দিকে না তাকিয়ে, পশ্চিমা বিশ্বের এজেন্ডার দিকে না তাকিয়ে তারা যেন এদেশের গণমানুষের আকাঙ্ক্ষার দিকেই তাকান। এদেশের শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যেটা করণীয় সেটা তারা যেন করার চিন্তাভাবনা করেন, এবং সেই দিকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এদেশে যারা ইসলামী দলগুলো আছে তাদের প্রতিও আমাদের একই আহ্বান থাকবে, যেন আমরা ইসলামী খেলাফতের পক্ষেই সবাই মিলে একতাবদ্ধভাবে কথা বলি। আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই, অথবা এই চিন্তা না করি যে বর্তমান যুগে এই হবে না তাই হবে না, সেটা যেন আমরা চিন্তা না করি। আমাদের চিন্তা থাকবে সবসময় আদর্শের দিকে। একজন মুসলমান তার আদর্শ নিয়ে সবচেয়ে বেশি গর্ব করে। একজন মুসলমানের গর্বের জায়গা প্রচলিত সিস্টেম বা আমার পক্ষে এত জনগণ আছে, এগুলো আমাদের গর্বের বিষয় না। আমাদের আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদের সবারই সঙ্গী সাথী অনেক কম ছিল, কিন্তু তারা আদর্শের উপর দৃঢ় ছিলেন। সেটাই আল্লাহ বলছেন ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার উপর দৃঢ় থাকো। আমরা সেই আদর্শের উপর দৃঢ় থাকার জন্যই সমস্ত ইসলামী দলগুলোকে আহ্বান জানাচ্ছি, এবং আমরা আহ্বান জানাচ্ছি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে কখনোই এদেশের শান্তি সুশাসন আসবে না। আসলে একমাত্র আসতে পারে ইসলামী খেলাফতের পক্ষে। আমরা যতদিন বেঁচে আছি আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস, আমাদের প্রত্যেকটা রক্ত যেন ইসলামী খেলাফতের পক্ষে ব্যয়িত হয়। কোনো অবস্থাতেই যেন আমরা ভিন্ন কোনো পন্থা অবলম্বন না করি।
এবং এর মাধ্যম দিয়ে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ পাবো বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে থাকবে সুশাসন, যেখানে থাকবে না জুলুম নির্যাতন, যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে, ইসলামী খেলাফতের আদলে একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ, একটা রাষ্ট্র, এটা আমরা কামনা করি এবং সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। আমরা যারা আছি, ইসলামপন্থী যারা আছি এবং ইসলামপন্থী না যারা ইসলাম আন্দোলন করেন না, দেশের নাগরিক, আমরা সবার উদ্দেশ্যে এই কথাই বলবো যে আমরা মুসলিম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিধান দিয়েছেন এটাই চূড়ান্ত বিধান, এটাই সত্য বিধান। মানুষের তৈরি করা বিধান কোনোদিনও চিরন্তন বিধান, সত্য অভ্রান্ত সত্যের উৎস হতে পারে না। অভ্রান্ত সত্যের উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। কাজে ওহীর আলোকে যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ফিরে আসবে। সেরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খায়রান। আমরা আপনাদের মাধ্যমে আজকে অনেক জ্ঞান অর্জন করলাম এবং অনেক বিষয়গুলো জানতে পারলাম, যেগুলো একজন মুসলিম হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের জানা দরকার ছিল, সেগুলো পরিষ্কার হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি জানাবেন আজকের আমাদের এই সময়ের সংলাপটি কেমন লাগলো এবং আপনার মন্তব্য কী। আপনি কি মনে করছেন যে উদ্দেশ্য নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা, এবং একজন মুসলিম হিসেবে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা করছেন কিনা অবশ্যই জানাবেন এবং অন্যর কাছে ব্যাপারটি শেয়ার করার জন্য অধিকারে শেয়ার করবেন। আজকের মতো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য জাযাকাল্লাহু খায়রান। সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।